কিভাবে সমস্ত শ্রমজীবী শিক্ষার্থী শিক্ষক একাগ্র হয়ে গেল। শিক্ষার্থীরা এইভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট সবাই রাস্তায়, এবং তাদেরকে রক্ষা করার জন্য অভিভাবকরা আসছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন শিক্ষকরা। এই দৃশ্যটা অভূতপূর্ব। এই দৃশ্য আগে কখনো হয় এরকম। এটা একটা নতুন অভিজ্ঞতা, সেই জন্য আমরা নতুনভাবে প্রত্যাশা করতে পারি যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। জনগণের হাতে ক্ষমতাটা এসছে, এবং যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, নিরাপদ সড়কের কথা বলেছেন আমার আগে, নিরাপদ সড়ক আন্দোলন এবং এই আন্দোলন যারা করেছেন শিক্ষার্থী, তাদের অনেকেই, তাদের ফেসবুকে গেলে দেখতে পাবেন যে তারা অনেকেরই এরকম একটা লাইন আছে যে আই হেট পলিটিক্স। এই হেট পলিটিক্স করার পরে তারা পুলিশের বন্দুকের সামনে বুক চিপিয়ে দাঁড়াচ্ছে যে গুলি খেলেও এই নিপীড়ন, এর চাইতে বড় রাজনীতি আর কি হবে, এর চাইতে বড় রাজনীতি আর হতে পারে। এবং এই রাষ্ট্রকে এই জায়গাটায় আমাদের একটা জায়গা আমাদের পুরো পরিষ্কার করা দরকার। যেমন মুক্তিযুদ্ধ, আমি আগেও বলেছি, আজকেও বলতে চাই, মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ সারা দেশের মানুষ করেছে, এবং সেই সারা দেশের মানুষের হাত থেকে মুক্তিযুদ্ধ কেড়ে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে। বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুম এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে। সেই মুক্তিযুদ্ধের এইবারের যে ঘটনাটা ঘটল, এই ঘটনাটা হচ্ছে যে এই সরকারের হাত থেকে মুক্তিযুদ্ধকে কেড়ে নিয়ে জনগণের হাতে, জনগণের পুনরুদ্ধার করার মুক্তিযুদ্ধের ঘটনাই ঘটেছে এই ছাত্র গণঅভ্যুত্থান। এই ছাত্র গণঅভ্যুত্থান আসলে মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধের চেতনার প্রকাশ এর চাইতে আর ভালো মতো হইতে পারে না। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধকে আমরা সন্ত্রাসী, লুটেরা, দখলদার, দুর্বৃত্ত তাদের হাতে ছেড়ে দিতে পারি না। ঠিক একই রকমভাবে রাজনীতিকে আমরা সন্ত্রাসী, লুটেরাদের হাতে ছেড়ে দিতে পারি না। রাজনীতি মানে যারা বলছে আই হেট পলিটিক্স, তারা আসলে বলতে চাচ্ছে ওই সন্ত্রাসী, তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে ছাত্রলীগের রাজনীতি কিংবা আওয়ামী লীগের রাজনীতি কিংবা ছাত্রলীগ ছাত্র দলের মারামারি, এই যে সন্ত্রাস তারা দেখেছে সবসময়, সেটাকে তারা ঘৃণা করে। আমার মনে আছে যে সুন্দরবন আন্দোলন কিংবা ফুলবাড়ি আন্দোলনের সময় অনেক তরুণ বলেছে যে আমরা রাজনীতি করতে চাই না, আমরা কোনো দল করব না, কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে থাকতে চাই। এই আন্দোলন তো আসলে রাজনীতি। তার মানে রাজনীতিকে সন্ত্রাসী লুটেরাদের হাত থেকে ছিনিয়ে জনগণের হাতে নিয়ে আসা মুক্তিযুদ্ধের মতোই এই আন্দোলনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, এবং সেটা আমাদের চৈতন্যের মধ্যে নিয়ে আসতে হবে যে এই রাজনীতিটাকে কিভাবে জনগণের রাজনীতিতে পরিণত করতে হয়, জনগণের ক্ষমতার রাজনীতিতে পরিণত করতে হয়, সেই জায়গাটা নিয়ে আসতে হবে। তো আজকে আলোচনার মধ্যে আমরা অনেকগুলো বিষয় পেয়েছি। অনেকে বলছেন যে আজকেও আলোচনা এসছে, কেউ বলেছে এত দাবি পূরণ করা কিভাবে সম্ভব। আসলে এত দাবি না, দাবিটা হচ্ছে একটা, সেটা হচ্ছে ঘাটটা আপনার ঘুরাইতে হবে। মানে সরকারের ঘাট এখন যেদিকে আছে সেখান থেকে ঘুরিয়ে জনগণের দিকে নিতে হবে। যদি জনগণের দিকে ঘাটটা আসে তাহলে অটোমেটিক্যালি অন্যান্য দাবিগুলো পূরণ হয়ে যাবে। আপনি ঘাটটা ঘোরানো আছে, ঘাটটা দেওয়া আছে, আপনি বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী তাদেরকে সুবিধা দিতে হবে, তাদেরকে ব্যবসা দিতে হবে। কিংবা আপনার ঘাট ঘোরানো আছে যে ভারতের প্রকল্প, চীনের প্রকল্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকল্প, তাদেরকে সুবিধা দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিতে হবে, তাদের কাছ থেকে ক্ষমতার নিশ্চয়তা নিতে হবে। আপনার ঘাড় ঘোরানো আছে যারা সম্পদ পাচার করছে, তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, সেটা নিজেরা কিভাবে টাকা বানানো যায়, সেই ঘাটটা যদি ঘুরিয়ে আপনি জনগণের দিকে নিয়ে যান। এখানে বাংলাদেশে যত ধরনের উন্নয়ন পরিকল্পনা হচ্ছে, বিচার বিভাগের যে অবস্থাটা তৈরি হয়েছে, কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামো যেভাবে চলছে, কোনোটাই তো কাজ করবে না। জনগণের স্বার্থ যখনই দেখবেন আপনি, সর্বজনের স্বার্থ দেখতে গেলে আপনার প্রাণ প্রকৃতির স্বার্থ দেখতে হবে। প্রাণ প্রকৃতির স্বার্থ এবং জনগণের স্বার্থ দুইটার একটার সাথে আরেকটা গভীরভাবে সম্পৃক্ত। এই দুইটাকে আপনি যখন আপনার চিন্তার একটা সরকার বা ক্ষমতায় যারা আছে তাদের যদি মাথার মধ্যে থাকে, তাহলে তো সাথে সাথে সমস্ত নীতিমালা, সমস্ত কিছুর বড় ধরনের পরিবর্তন হয়ে যায়। মানে এই প্রোগ্রাম, এটা হচ্ছে আপনি প্রোগ্রামটা যখন চেঞ্জ হবে তখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ অনেক দাবি পূরণ করার ব্যাপার না, আসলে একটাই দাবি পূরণ করার বিষয়। একটাই দাবি পূরণ করলে বাকি কাজগুলো হবে। তো এখন ধরুন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে, বা তাদের রাজনৈতিক মতাদর্শ এগুলো নিয়ে ভিন্নমত থাকতে পারে, কিন্তু এখন তাদের এটা দায়িত্ব, তারা একটা দায়িত্ব গ্রহণ করেছেন, এবং আমরা তো তাদেরকে দায় মুক্তি দিব না। তানজিম দায় মুক্তির কথা বলেছেন, সেই দায় মুক্তি আইন দিয়ে আমাদের দেশের সরকারের যারা আছে তারা বিভিন্ন ধরনের কাজ করেছেন, বিশেষত জ্বালানি ও বিদ্যুৎ খাতে।
তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোনো দায় মুক্তি দেবো না। তারা দায় নিয়েছেন, তাদের দায়িত্ব পালন করতে হবে, জনগণের প্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হবে। এবং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা যদি একই ঘটনার পুনরাবৃত্তি করেন, আবার ওই আওয়ামী লীগ বিএনপি যা যা করেছে সেই ধরনের কাজগুলো যদি পুনরাবৃত্তি করে, তাইলে তো আমরা তাদেরকে ক্ষমা করবো না। এখানে ধরেন কিছু কিছু কাজ তারা খুব সাংস্কৃতিক, কিছু কিছু সাংস্কৃতিক পরিবর্তন খুব সহজ। যেমন ধরেন এই এরশাদ আমল থেকে বিশেষ করে সমস্ত কিছুর মধ্যে ব্যয়বহুল শান শওকত নানান কিছু করা হয়েছে। এখন যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের কিছু কার্যক্রম মানে চলাফেরার ধরন কিংবা সুবিধা অসুবিধা, যেমন ভিসির বাসভবন নিয়ে যেটা বলা হয়েছে, এটা আপনি সামগ্রিকভাবে চিন্তা করেন যে যারা মন্ত্রী কেন হতে চায়, এমপি কেন হতে চায়, ভিসি কেন হতে চায়, কারণ তাদের হাতে অনেক ক্ষমতা। তারা প্রচুর অন্যায় করতে পারে, প্রচুর টাকা বানাইতে পারে, প্রচুর অনিয়ম করতে পারে। এগুলি করার ক্ষমতার কারণে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা, তাদের গাড়ি একের পর এক পরিবর্তন হইতে হইতে কত দামি গাড়ি আসতে পারে সেটার প্রতিযোগিতা। আপনি গত কিছুদিন আগে সরকার বৈদেশিক মুদ্রার খুব চাপ, তারপরেও আমলাদের কী পরিমাণ গাড়ি দিচ্ছে, পুলিশ অফিসারদের গাড়ি দিচ্ছে সমস্ত জায়গায়, এবং বিশ্ববিদ্যালয়ে গাড়ি পরিবর্তন হচ্ছে একের পর এক। এই সুবিধাগুলি যদি আপনি কমিয়ে আনেন, মানে এমপি হইলেই আপনি বাড়তি গাড়ি পাবেন কিংবা 20 কোটি টাকা পাবেন কিংবা বিশেষ সুবিধা পাবেন, এটা পাইতে হবে আপনি জনগণের প্রতিনিধি, জনগণের সাথে থাকতে হবে। আপনি ধরেন চিন্তা করেন এরকম দৃশ্য, ঢাকা শহর হচ্ছে বিশ্বের মধ্যে সবচাইতে বায়ু দূষণ, সবচেয়ে বেশি বায়ু দূষণ হচ্ছে ঢাকা শহর, মানে সর্বনিকৃষ্ট বায়ুর মধ্যে আমরা বাস করি। আমরা শ্বাস যে নিচ্ছি, এখনও যে বেঁচে আছি, এটি একটা আশ্চর্য বিষয় এই দূষিত বায়ুর মধ্যে। এখন আমাদের মন্ত্রী, আমাদের এমপি, আমাদের আমলা, তারা তো কখনো এই বাতাসটা পান না করে। তারা তো তাদের বাড়ি এসি করা, তাদের গাড়ি এসি করা, তারা রাস্তায় তো কখনোই পান না। এখন যদি আমরা বলি যে এদের যারা এই দায়িত্বে থাকবে তাদের গাড়ির কাজটা নামিয়ে রাখতে হবে, সবসময় কাজটা নামিয়ে রাখতে হবে। কী কারণে কাজটা নামিয়ে রাখতে হবে? বাতাসটা পাওয়ার জন্য এবং জনগণকে দেখার জন্য, জনগণও যাতে তাদের দেখতে পারে সেটার জন্য। এটা খুব সহজ কাজ, এটা কঠিন কাজ না। এটার জন্য তো বিরাট একটা আইন পরিবর্তন করতে হবে না, দেখাইতে হবে যে তুমি জনগণের সাথে আছো। এবং এখনকার আমলাদের বাড়ি আপনি চিন্তা করেন, আমলাদের বাড়ি, এই আমলাদের আমি একটা হিসাব করেছিলাম যে ডিসি এসপিদের যে বাড়ি আছে সেই বাড়ির জমিটাই যদি ব্যবহার করা হয়, তাহলে আমাদের যে রিনিউয়েবল এনার্জি সোলার পাওয়ার, সেটার একটা বড় অংশ ওইখানেই হয়। সবসময় বলা হয় না জমি নাই। ক্যান্টনমেন্ট এবং সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসির হাতে যত জমি আছে সেটাই আমাদের রিনিউয়েবল এনার্জির জন্য যথেষ্ট। ওইটা দিয়ে আমাদের রিনিউয়েবল এনার্জি, ওইখানে বিশাল একটা অঞ্চল নিয়ে সেখানে একজন লোক বসে আছে, আবার তিনি যদি ঢাকার বাইরে থাকেন, তার ফ্যামিলি আবার ঢাকায় থাকে, কারণ ঢাকা ছাড়া আর কোথাও ভালো চিকিৎসা নাই, ঢাকা ছাড়া কোথাও ভালো শিক্ষা নাই। সুতরাং তার দুইটা এস্টাবলিশমেন্ট, ওইখানে বিশাল প্রাসাদ, ঢাকার বাইরে ডিসি কিংবা এসপি, আবার ঢাকাতেও তার একটা বিষয়। এই টাকা পয়সা তো জোগাড় করতে হবে। এই টাকা পয়সা জোগাড়ের জন্য তার সারাক্ষণ একটা অস্থিরতা থাকে, আবার টাকা পাঠাইতে হবে অনেক উপরে, এক একটা পোস্টিংয়ের জন্য বিশাল বিশাল টাকা। এই যে পুরো জিনিসগুলো, সুবিধার যে সিস্টেম, এইটা তো দূর করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই খুবই সম্ভব। এটার জন্য বড় ধরনের কোনো আইন করতে হয় না।